বিজেপির অন্তর্দ্বন্দ্ব কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাজ্য বিজেপির জন্য। বারবার দেখছি আমরা সে খবর, কিন্তু আজকে আমাদের আলোচনার শুরুতে রয়েছে আরো একটা চমক রয়েছে অনুব্রত মণ্ডলের কথায়। সেই চমকেই আজ শুরুতেই নজর রাখবো আমরা। অনুব্রত মণ্ডল, তাকে আমরা চিনি কিভাবে? অনুব্রত মণ্ডল কিন্তু খুব পরিচিত নাম রাজ্য রাজনীতিতে বিতর্কিত মন্তব্যের জন্য। যে অনুব্রতর কখনো জল বাতাসার দাওয়াই, কখনো নকুলদানার দাওয়াই, কখনো বা আরো নানান রকম দাওয়াইয়ের কথা আমরা শুনেছি। সেই অনুব্রত কিন্তু এবার অন্যরকম রূপ দেখতে পাওয়া গেল, এবং সেই রূপটাই আমরা আজকে আলোচনার শুরুতেই দেখে নেব। আজকে আলোচনা অবশ্যই যাব, কিন্তু তার আগে অনুব্রতর মন্তব্যে যে চমক তৈরি হয়েছে তার দিকে নজর রাখবো। অনুশোচনা অনুব্রতর। কেন অনুশোচনা? অনুব্রত কি বলছেন গত পঞ্চায়েত নির্বাচনে ভোট না হওয়ায় ভুল স্বীকার করলেন তিনি। ভোট করানো দরকার বলে কর্মী সভায় বার্তা দিলেন তৃণমূলের জেলা সভাপতি। কর্মী সভায় এই বক্তব্য অনুব্রতর। তিনি অনুশোচনার কথা বলেছেন। অনুব্রত মণ্ডলের অনুতাপ, মানুষের রায় না নিয়ে অন্যায় করেছি, এবার ভোট হবে, মানুষের রায় নেব, বড় অন্যায় হয়ে গিয়েছে। অনুব্রত মণ্ডল বলছেন গত পঞ্চায়েত ভোটে ভোট হয়নি। অনুতাপ করেছেন অনুব্রত মণ্ডল। কেন এই অনুতাপের জায়গা তৈরি হচ্ছে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, অনুব্রত মণ্ডল বলছেন বড় অন্যায় হয়ে গিয়েছে। কি বলছেন শুনুন। ভোট হবে, ভোট করব, এটা কিন্তু আমি আজ বলে দিলাম। ভোট করব, মিউনিসিপ্যালিটিরও ভোট করব, পঞ্চায়েতেরও ভোট করব। মানুষের রায়টা নেওয়া দরকার। প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে কেন তাহলে 13-তে ভুল করেছিলেন, এই 19-এ কেন ভুল করেছিলেন? অন্যায় হয়েছে, ভয়ঙ্কর অন্যায় করেছি, এবারে মানুষের রায় না। ভয়ঙ্কর অন্যায় করেছি বলছেন অনুব্রত মণ্ডল। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু। আমি শুভ্রাংশু কাছে চলে যাব। শুভ্রাংশু, অনুব্রতর যে রূপ দেখতে আমরা অভ্যস্ত, অনুব্রত কখনো কাউকে বলছেন যে তাকে মারবেন, কখনো বলছেন গুড় বাতাসার দাওয়াই, নানান রকম দাওয়াই দিতে দেখতে অভ্যস্ত। অনুব্রতর অনুতাপ, এই পরিস্থিতি কেন? দেখো, অনুব্রত যে কথাটা বলছেন, তো আমরা যেটা বলছি অনুব্রত অনুতাপের কথা বলছেন, অনুব্রতের অনুশোচনার কথা বলছেন, ব্যাপারটা কিন্তু সেই রকম নয়। ব্যাপারটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। অনুব্রত রাজনৈতিক নেতা, রাজনৈতিক বক্তব্য। অনুব্রত যেটা বলেছেন 2019-এর যখন ভোট হলো, যখন একটাও পঞ্চায়েত ভোট হলো না, যখন বিধানসভার ভোট হলো তখন বলা হলো যে পঞ্চায়েত ভোট হতে দেওয়া হয়নি, এবং তার জন্য বিপুল সমর্থন পেল বিজেপি। এমন একটা অবস্থা দাঁড়িয়ে গিয়েছিল বীরভূম তথা গোটা রাজ্যে যে বিজেপির সমর্থনে বহু মানুষ এসে জড়ো হয়েছিল। বারবার বলা হচ্ছিল যে কোনো পঞ্চায়েত ভোট যে রাজ্যে হয় না সেখানে বিধানসভার ভোট কী করে হবে। বলতে গেলে তৃণমূল সরকারের ওপর একটা কলিমা, মানে একটা কালো দাগ পড়ে গেছিলো যে ভোট দিতে দেওয়া হয়নি। ইভেন অনুব্রত মণ্ডল যখন বলছে, যে অনুব্রত মণ্ডল বোলপুরের সাক্তরে বলেছিল যে বোমা মেরে উড়িয়ে দেবো, যে অনুব্রত মণ্ডলকে দেখা গেছে বারবার দেখা গেছে পুলিশ সুপারকে বলছে একদিনের মধ্যে অভিযুক্তদের ধরতে হবে, নয়তো আমরা নিজেরা ব্যবস্থা নেব, সেই অনুব্রত মণ্ডল কিন্তু আচমকা বদলে গেছে। তার অনুতাপ হয়েছে, অনুশোচনা হয়েছে। সেই অনুশোচনার জন্য সে বলছে আমরা এবার ভোট করাবো, মানুষের রায় নেব। এটা তেমনটা নয়। আসলে প্রকাশ্য মঞ্চ থেকে অনুব্রত মণ্ডল এবং তৃণমূল দল একটা বার্তা দিল, যে বার্তাটা মানে হচ্ছে যে আমরা আবার আমরা স্বীকার করছি আমরা ভুল করেছি, এবং ভুল থেকে যে মানুষ শিক্ষা নেয়, যে আমরা মানুষ, আমরা সেরকম কোনো নয়, আমরা খারাপ লোক নই, আমরা সাধারণ মানুষ, তোমাদের মতনই মানুষ, যারা ভুল থেকে শিক্ষা নিয়েছে।
আমরা এবার শিক্ষা নিচ্ছি, এটা মানুষের কাছে যে বার্তার দিকে দিকে রটে যাবে। এবার তৃণমূল আর আগের মতো তৃণমূল নয়, এবার তৃণমূল অনেক গুড তৃণমূল, যারা পঞ্চায়েতের ভোট দিতে দেয়নি তারা নয়, এবার তারা মানুষের জন্য যে গণতন্ত্রের কথা বলা হয় সে গণতন্ত্র প্রেমী তৃণমূলের রূপ তুলে ধরতে চাইছে। এবং একই সঙ্গে অনুব্রত মণ্ডল এক ঢিলে দুটো পাখি মারছে, যে যেখানে ভোট হবে, মিউনিসিপ্যালিটি ভোট হবে, সেখানে দলীয় সংগঠন নিজেদের দলের মধ্যে যে ছোটো ছোটো কোন্দলগুলো আছে, যে ছোটো ছোটো সেগুলোকে জমাট বাঁধাবার চেষ্টা করছে, একটা আঠার কাজ করছে। লড়তে এবার তোমাদের হবে, না লড়লে এবার আসন জেতা যাবে না। সুতরাং অনুব্রত মণ্ডলের এই বক্তব্য কোনো অনুতাপ বা অনুশোচনা থেকে বক্তব্য নয়, এটা সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য, যে রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে অনুব্রত মণ্ডল এবং তৃণমূল এক ঢিলে দুটো পাখি মারছে। সাধারণ মানুষকে, জনসাধারণকে বলতে চাইছে, না আমরা সেই আগের মতো নই, আমরা বদলে গেছি, আমরা পাল্টে গেছি, আমরা জনগণের রায়ে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এবং যেভাবে ভোট হয় আমরা সেভাবেই ভোটটা করাবো। এবং দলীয় যে দলের স্তরের মধ্যে যখন যে ক্ষমতায় যখন দল অনেক দিন তাকে, দলের মধ্যে যে ছোট ছোট ভাগগুলো তৈরি হয়, বিভাজনগুলো তৈরি হয়, যে ক্ষমতা লোভী তৈরি হয়, গোষ্ঠী তৈরি হয়, সেই গোষ্ঠীগুলোকে একত্রিত করা হচ্ছে। যার ফলে যে যখন বিজেপি বা অন্য বিরোধী শক্তি, যে বীরভূমের যে বিধানসভা ভোটের সময় যে সমস্যাটা তৈরি হয়েছিল, গোটা বীরভূম জুড়ে একটা সম্পূর্ণ অনুব্রত মণ্ডল কেন, তৃণমূলের অনেক বড় বড় নেতারাই আমাদের বলছিল যে কটা সিট পাবো, তারা ভয় পাচ্ছিল। সেই ভয়টা যাতে আর না থাকে, নতুন করে একটা সংগঠন গড়ে তোলা, নতুন করে আরও দীর্ঘদিন ব্যাপী আন্দোলনে নিয়ে যাওয়া, এটা একটা সুচিন্তিত রাজনৈতিক মতামত অনুব্রত মণ্ডলের। অর্থাৎ কোথাও গিয়ে শুভ্রাংশু রাজনৈতিকভাবে একটা কৌশল, এটা তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, অনুব্রত মণ্ডল তিনি বলছেন তাদের ভুল হয়ে গেছে, গত পঞ্চায়েত ভোটে ভোট হয়নি, অন্যায় করেছি। কি মনে করেন, এটাও কি অনুব্রতর রাজনৈতিক কৌশল নাকি সত্যি অনুতাপ? দেখুন, এখন অনুব্রত বাবু কি ভেবে এসব বলেছেন, কারণ ওনার পুরনো যে সমস্ত কথাবার্তা, সবসময় উনি কথাবার্তা যেগুলো বলেন সেগুলো গণতন্ত্রের ক্ষেত্রে কোনোটাই শোভনীয় নয়। এবং ওনার মুখে আজকে এই কথা শোনা যাচ্ছে, যার যিনি গুড় বাতাসা, চরাম চরাম এরকম নানা ধরনের তত্ত্ব দিয়ে গেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং তিনি আজকে এই কথা বলছেন, এটা ভূতের মুখে রাম নাম, এর থেকে বেশি আর কি বলতে পারি। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন। আমি আরো একবার শুভ্রাংশু কাছে চলে যাব। শুভ্রাংশু, কোথাও গিয়ে কি এটাও তাহলে একটা রাজনৈতিক কৌশল? সম্পূর্ণ রাজনৈতিক কৌশল। বিজেপি নেতা সুকান্তবাবু যেটা বললেন যে ভূতের মুখে রাম নাম, কথাটা অত সরল নয়। ভূতের মুখে রাম নাম নয়, কথাটা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা ঘটনা, যেটা সুকৌশলে যেটা করা হয়েছে। অনুব্রত মণ্ডলের গলার স্বর, কণ্ঠস্বর দিয়ে যেটা বলানো হয়েছে, এটা অনুব্রত মণ্ডলের একক বক্তব্য নয়, এটা তৃণমূলের বক্তব্য। রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় যে অবস্থা হয়েছিল, যে অব্যবস্থার ছবি গোটা রাজ্য দেখেছে, মানুষ ভোট দিতে পারেনি, ভোট হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে যখন বিধানসভার ভোট হলো তখন যে অবস্থা দাঁড়িয়েছিল, একটা অবিশ্বাসের বাতাবরণ, যেখানে গণতন্ত্রের সামনে প্রশ্নচিহ্ন দাঁড় করে দেওয়া হয়েছিল, যে প্রশ্নচিহ্নকে সামনে রেখে বিজেপি বারবার আন্দোলন করেছে এবং বিজেপি জমি পেয়েছে, যে অনেকটা জমি। যেখানে অনুব্রত মণ্ডল বলছে চরাম চরাম কথা বলছে, যখন মারধরের কথা বলছে, গুড় বাতাসার কথা বলছে, যখন অনুব্রত মণ্ডল বলছেন বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলছে, যখন অনুব্রত মণ্ডল প্রশাসন কর্তাকে বলছে একদিনের মধ্যে গ্রেপ্তার করতে হবে, নয়তো আমরা দেখে নেবো, আমরা উড়িয়ে দেবো, গোটা একে যে ত্রাসের বাতাবরণ, যে একটা সন্ত্রাসের বাতাবরণে একটা মুখচ্ছবি যে উঠে এসেছিলো, যে একটা বিজ্ঞাপন উঠে এসেছিল, যে একটা ভয়ের বিজ্ঞাপন এসেছিলো, সেখান থেকে একটা বদল চাইছে তৃণমূল এবার। সেই তৃণমূল এবার বদল চাইছে, কেননা বদল চাইতেই হতো তৃণমূলকে, কারণ এই ভয়, এই অবিশ্বাস, এই ভয়াবহতা থেকে বিজেপির উত্থান হয়েছিল। যে উত্থান তৃণমূলের যে মূল যে ভীতমূল, সেটাকে নড়িয়ে দিয়েছিল। সেই জায়গা থেকে তৃণমূলের যারা বড় কেন্দ্রীয় নেতা, তৃণমূলের যারা রাজ্য স্তরের নেতা, তারা বুঝতে পারছিলেন অবিলম্বে ব্যবস্থা না নিলে
ঠিক হবে না। বিধানসভা ভোটে তো একটা ঘটনা ঘটেছে, কিন্তু মনে রাখতে হবে পুরসভা ভোট যেটা হয় বা যেটা নিম্ন স্তরের যে ভোটগুলো হয়, লোকাল যে ভোটগুলো হয়, সেখান থেকে কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা অনেক বেশি নির্ভর করে। সেখানে যদি অনুব্রতের মণ্ডল মতো কেউ যদি বলে যে মারধর করব, তাহলে আমার সেখান থেকে ভোটটা অন্য জায়গায় যায়। সেই ভোটটা কিন্তু দলীয় স্তরের ভোটের মতো ওইভাবে ভোটটা হয় না। এই জায়গায় অনুব্রত মণ্ডলের ভোট যে ব্যাখ্যা, যে বক্তব্য, সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। আমি যেটা তোমাকে আগেই বলেছি যে দুটো ঘটনাকে মাথায় রেখে যে বিশ্বাস, যে ঘটনা, যে মানুষের মধ্যে আবার বিশ্বাসের বাতাবরণ তৈরি করা, মানুষকে, সাধারণ মানুষকে বলা আমরা তোমাদেরই লোক, এটাকে আরেকবার প্রমাণিত করা, এবং দলীয় স্তরে যে সমস্যাগুলো তৈরি হয়। শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আসছি। আমরা আরো একবার শুনে নেব অনুব্রত মণ্ডল ঠিক কি বলেছেন। ভোট হবে, ভোট হবে, ভোট করব, এটা কিন্তু আমি আজ বলে দিলাম। ভোট করব, মিউনিসিপ্যালিটিরও ভোট করব, পঞ্চায়েতেরও ভোট করব। মানুষের রায়টা নেওয়া দরকার। প্রশ্ন করতে পারেন, আপনি প্রশ্ন করতে পারেন আমাকে যে কেন তাহলে 13-তে ভুল করেছিলেন, এই 13-তে 19-এ কেন ভুল করেছিলেন? অন্যায় হয়েছে, ভয়ঙ্কর অন্যায় করেছি। এবারে শুনলাম অনুব্রত মণ্ডলের বক্তব্য। অনুব্রত মণ্ডল বলছেন এবার ভোট করব, এবার ভোট হবে, মানুষের রায় না নিয়ে অন্যায় করেছি, ভুল স্বীকার করলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যি কি অনুব্রতর অনুতাপ এটা, নাকি এটাও কোথাও গিয়ে রাজনৈতিক কৌশল? অনেক ধন্যবাদ শুভ্রাংশু আমাদের সঙ্গে থাকার জন্য। এবং শুভ্রাংশু যেরকম ব্যাখ্যা করলো, সম্পূর্ণটাই আদতে অনুব্রত মণ্ডলের রণকৌশল। আমরা এই খবরে তো অবশ্যই নজর রাখবো, কিন্তু পাশাপাশি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন। সুকান্ত মজুমদার বলছেন যে কোথাও দলের অভ্যন্তরে যে দ্বন্দ্ব রয়েছে, সেই দ্বন্দ্বটাই তার কথা দিয়ে খুব স্পষ্ট হয়ে গেল। সুকান্ত মজুমদারের বক্তব্যের পরে কিন্তু প্রশ্ন উঠছে, এবার এই বক্তব্যের উপর ভর করে কোথাও কি বিজেপির আদি কর্মীরা তারা গুরুত্ব পাবেন? বিজেপির কি স্ট্র্যাটেজি বদল হবে? বিজেপির কি পুনর্গঠন হবে? এই প্রশ্ন উঠছে। এই নিয়ে আমাদের আলোচনা, কিন্তু তার আগে দেখে নেওয়া যাক সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন। রাজ্য বিজেপির অন্দরে কোন্দলের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি হারের জন্য রাজ্য বিজেপি নেতৃত্বকে বারবার দায়ী করেছেন বিজেপি নেতা তথাগত রায়। তার নিশানায় ছিলেন মূলত কৈলাস বিজয়বর্গীয় দিলীপ ঘোষ ও অরবিন্দ মেনন। দুর্নীতি ও ভুল স্ট্র্যাটেজির কারণে ভোটে হার বলে রাজ্য বিজেপি নেতৃত্বকে বিঁধেছিলেন তথাগত। এই দায়িত্ব পুরোপুরিভাবে যে কেডিএস এর টিম যেটাকে বলি আমি, সেটার ঘাড়ে দিচ্ছি। এই কেডিএস এর টিম দলের সর্বনাশ করেছে, দলকে ডুবিয়েছে, তার মধ্যে দিলীপ ঘোষও আছেন। তবে বিধানসভা নির্বাচনের পর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। বিজেপির বিধায়ক সংখ্যা 77 থেকে নেমে 68-তে এসে ঠেকেছে। বদল হয়েছে বিজেপির রাজ্য সভাপতি। দল ছেড়ে তৃণমূলে ফিরে গিয়েছেন অনেক নেতাই। সেপ্টেম্বর অক্টোবরে 2 দফায় 2টি কেন্দ্রে নির্বাচন এবং 5টি কেন্দ্রে উপনির্বাচনও হয়েছে। সব জায়গাতেই ভরাডুবি গেরুয়া শিবিরের। এই পরিস্থিতিতে তথাগত দুর্নীতির অভিযোগে মন্তব্য না করলেও ভুল কৌশলের অভিযোগেই কার্যত শিলমোহর দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিছু কিছু ইনস্ট্যান্সেস আমরা পেয়েছি, যেমন অনেক জায়গাতে আমাদের যারা গণনার সময় যারা এজেন্ট ছিলেন তারা বেরিয়ে চলে এসেছিলেন আগে, অনেক জায়গাতে, অনেক সিট বিধানসভার ক্ষেত্রে। এটা তো অবশ্যই আমাদের ম্যানেজমেন্টে ভুল। আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হতো, তাহলে পরে রেজাল্ট অন্যরকম হতে পারতো। কারণ আপনার এজেন্ট যদি কাউন্টিংয়ে না থাকে, অন্য পার্টি, বিশেষ করে রুলিং পার্টি, আপনার যা ইচ্ছে তাই রেজাল্ট লিখবে। সুকান্তর বিস্ফোরক মন্তব্য নিয়ে বিত্তে ছাড়েনি বিজেপি নেতা তথাগত। সুকান্তর স্বীকারোক্তি সমস্যার সমাধানের পথে প্রথম পদক্ষেপ বলে রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। রাজ্য সভাপতি যে এটা স্বীকার করেছেন
এটা তো আর ওর দোষ না, এটা হয়েছে তার আগে আর কি। উনি তো সত্য এসেছেন, কিন্তু উনি যে রাজ্য সভাপতি হয়েও স্বীকার করেছেন, এটাকে আমি স্বাগত জানাচ্ছি। সমাধানের পথে এটা প্রথম পদক্ষেপ। সুকান্ত স্বীকারোক্তির দিনেই টুইটারে নিজের পরিচয় থেকে বিজেপির উল্লেখ সরিয়েছেন তথাগত। এখন তিনি শুধু হিন্দুত্বে বিশ্বাসী ডানপন্থী নেতা। আর কয়েকদিন পরেই কলকাতা ও হাওড়ায় পুরো ভোট। তার আগেও বিজেপির তরজা অব্যাহত। ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে হাওড়া সদরের বিজেপি নেতা সুরজিৎ সাহাকে। সুকান্ত স্বীকারোক্তি তথাগত রায়ের মতো বিজেপির আদি কর্মীদের আস্থা ফেরাতে পারে কিনা তার উপরেই নির্ভর করছে পুরো ভোটে বিজেপির ভবিষ্যৎ। রিপাবলিক বাংলা। ম্যানেজমেন্টের কোথাও সমস্যা ছিল বলছেন সুকান্ত মজুমদার, যে কথা বারবার বলেছেন তথাগত রায় রিপাবলিকের শোতে এসেই বলেছেন যে ম্যানেজমেন্টের সমস্যা ছিল, দলের অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহ কোথাও গিয়ে কে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল বিধানসভা নির্বাচনে প্রশ্ন উঠছে বিশেষ করে সুকান্ত মজুমদারের বক্তব্যে পর। এবং এই নিয়েই আমাদের আলোচনা। আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন অতিথি একবার দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিজেপির সভাপতি তথাগত রায়, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা, রয়েছেন তৃণমূল মুখপাত্র দেব টুডু, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমি আলোচনায় যাব, কিন্তু তার আগে দেখে নেব আমাদের আজকের অগ্নিবাণ, আমাদের আজকের প্রথম অগ্নিবাণ। সুকান্তর ম্যানেজমেন্ট তীরের লক্ষ্য কারা? আমাদের দ্বিতীয় অগ্নিবাণ, কৌশল ভুল তো মানলেন, দুর্নীতির অভিযোগ। আমাদের তৃতীয় অগ্নিবাণ, সুকান্তর স্বীকারোক্তি মনোবল বাড়াবে আদি বিজেপির। এবং এ নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই চলে যাব তথাগত বাবুর কাছে। তথাগত বাবু, আপনি রিপাবলিকের শোতে এসে বারবার বলেছেন এবং আপনার আলোচনার কেন্দ্রবিন্দুতে 4টে লেটার ছিল KDSA। তারপরে আবার শনিবার আপনার টুইট যে দিলীপ ঘোষ অসহায় বোড়ে ছিল। কোথাও কি আপনার যে তীর সুকান্ত মজুমদারেরও একই তীর? সুকান্ত মজুমদার যা বলেছেন তাকে আমি সর্বান্তকরণে সমর্থন করছি। ম্যানেজমেন্টে খামতি ছিল এ সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই সমস্যাটাকে সমাধানের প্রয়োজন ছিল এবং প্রয়োজনের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যাটা যে আছে সেটা স্বীকার করা। 3 থেকে 77 বলে ঝেঁটিয়ে ওটাকে খাটের তলায় ঢুকিয়ে দিলে সমস্যার সমাধান হবে না, এটা আজকে সুকান্ত মজুমদার প্রকারান্তরে মেনে নিয়েছেন এবং এটা তার সৎসাহসের পরিচয়। সেই জন্য আমি ওর মন্তব্যকে স্বাগত জানাচ্ছি। আর সুকান্ত আরেকটা যেটা কথা বলেছেন, উনি তো পরে এই ব্যাপারটার মধ্যে এসছেন বলে হয়তো জানেন না, এই যে কাউন্টিংয়ের জায়গা থেকে আমাদের এজেন্টরা চলে গিয়েছিল তার অন্যতম কারণ হচ্ছে বেলা 12:30টার সময় এত আগে কৈলাস বিজয়বর্গীয় গিয়ে হার স্বীকার করে নিয়েছিলেন তৃণমূলের কাছে। কে ওকে মাথার দিব্যি দিয়েছিল এত আগে হার স্বীকার করতে? সাধারণত 5টা 6টা পর্যন্ত কাউন্টিং চলে, আরও দেরি করে চলে, সেই সময় বললেই হতো। কিন্তু যে মুহূর্তে উনি হার স্বীকার করে নিলেন সেই মুহূর্তে তৃণমূলের হারমাত বাহিনী ঝাঁপিয়ে পড়ল বিজেপির লোকেদের ওপরে এবং তারা প্রাণের ভয়ে পালিয়ে গেল। এই জিনিসটা দিনের আলোর মতন পরিষ্কার। এটা হয়তো সুকান্তবাবু জানেন না, কারণ সুকান্তবাবু অনেক পরে এই প্রক্রিয়াটার মধ্যে এসেছেন, কিন্তু আমি জানি, বিজেপির সমস্ত কর্মীরা জানে যে এইটা একটা অসম্ভব নিজের পায়ে কুড়ুল মারা হয়েছিল। কেন মারা হয়েছিল সেটা আলাদা প্রশ্ন, সেটাতে আমি যাচ্ছি না। আপনাদের সঙ্গে, আপনি সঙ্গে থাকুন। আপনি কৈলাস বিজয়বর্গীয়র কথা বলছিলেন, একবার আমরা দেখে নেব কৈলাস বিজয়বর্গীয় সেদিন ঠিক 12:30টার সময় কি বলেছেন, দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাইবো। সেদিন কাউন্টিং চলছে, কাউন্টিং এর দিন কৈলাস বিজয়বর্গীয় পর্যবেক্ষক রাজ্যের বিজেপির, তিনি বলছেন, কি বলছেন, মমতাকে অভিনন্দন জানাচ্ছেন তিনি, শুনুন। देखिए, जिस प्रकार का ट्रेंड है उसमें ऐसा लगता है कि जनता ने मन बनाया ममता जी को फिर से मुख्यमंत्री बनाने का, ऐसा लगता है मुझे। शाम को देखेंगे, समीक्षा करेंगे और फिर आप लोगों को बताएंगे। তথাগত বাবু, কোথাও গিয়ে দেখা
গেছে এবারের যে কাউন্টিং সেটা বেশ রাত পর্যন্ত চলেছে, বেশ কয়েকটা জায়গায় আমরা এবার দেখেছি পুনর্গণনাও হয়েছে। হ্যাঁ। নন্দীগ্রাম বিশেষ করে যেখানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়েছেন শেষ অবধি কাউন্টিং হয় এবং শুভেন্দু অধিকারী যেতে সন্ধ্যে অবধি যেখানে কাউন্টিং চলছে, পর্যবেক্ষকের এরকম আর্লি কমেন্টই কি দায়ী তাহলে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার? মানে সংগঠনের স্ট্র্যাটেজি ভুল আদতে, নাকি এইভাবে পর্যবেক্ষকদের মনোবল ভেঙে দেওয়া, কোনটা কারণ? পর্যবেক্ষকদের পর্যবেক্ষক না, কাউন্টিং এ বিজেপির কর্মীরা যারা ছিলেন তাদের মনোবল তো ভেঙে গিয়েছিলই, তার ওপরে তৃণমূলের হারমাদ্রা তাদের ওপর চড়াও হয়েছিল। কারণ স্বয়ং পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় 12:30টার সময় একেবারে হার স্বীকার করে নিয়েছিলেন। তারপরে কোন কর্মী ওখানে থাকতে পারে? সকলেরই প্রাণের ভয় আছে, কোন কর্মী ওখানে থাকতে পারে? সব কর্মীরা ছেড়ে চলে গিয়েছিল। তারপরে সেই কাউন্টিং এর মধ্যে তৃণমূল একেবারে 9-6 করে দিয়েছে। শুভেন্দু অধিকারী টিকে ছিলেন, সেই জন্য শুভেন্দু অধিকারী জিতেছিলেন, মমতা হেরেছিলেন নন্দীগ্রাম আসনে। কিন্তু বাকিরা কেউ টিকতে পারেনি, সবাই শুভেন্দু অধিকারী নয়, সকলের রকম সাহস ছিল না। তথাগত বাবু, আপনার একদম সাম্প্রতিক পোস্টে যাচ্ছে যেখানে আপনি আপনার নিজের পরিচয় বদল করেছেন, সেই পরিচয়ের মধ্যে আমরা যা যা পাচ্ছি সেখানে আপনার এই এতদিন বিজেপির সঙ্গ, তার সঙ্গে বেশ খানিকটা দূরত্ব তৈরি করছেন সেরকম একটা ইঙ্গিত পাচ্ছি, কেন? আমার মনে হয় এই যে কথাগুলো তুমি বললে, তুমি আগের পরিচয়টা দেখোনি। যে জিনিসটা আমি মুছে দিয়েছি তাতে আমার পরিচয় সম্বন্ধে কিছুই ছিল না। এটা খালি লেখা ছিল পিক শোজ আইকনিক রবীন্দ্র সেতু, পেছনে যে ছবিটা আছে সেটা হাওড়া ব্রিজের ছবি, এই কথাটা লেখা ছিল। তার জায়গায় আমি লিখে দিয়েছি লেটলি হুইসেল ব্লোয়ার। হুইসেল ব্লোয়ার মানে সবাই জানে আজকাল। কেন হুইসেল ব্লোয়ার? ইদানিং, আগে আমি গভর্নর ছিলাম, ইদানিং আমি হুইসেল ব্লোয়ার হয়েছি, এইটুকুই লিখেছি। এর মধ্যে এর ফলে তোমার মন্তব্যটা জাস্টিফাইড না, হতে হচ্ছে কেন? হুইসেল ব্লোয়ার হতে হচ্ছে কেন? হুইসেল ব্লোয়ার হতে হচ্ছে কেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার। যেসব ঘটনা ঘটেছে এইবার নির্বাচনী প্রক্রিয়ার সময়, যেভাবে একেবারে অযোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়েছে, যেসব কারণে এই সমস্ত প্রার্থীদের নির্বাচন করা হয়েছে, যেভাবে অন্তর্ঘাত হয়েছে, যেভাবে পুরনো কর্মীদের একেবারে ঠেলে ফেলে দিয়ে নতুন সমস্ত দলবদলুদের নিয়ে আসা হয়েছে এবং তাদের নিয়ে ধেই ধেই করে নাচা হয়েছে, এই সমস্ত ঘটনা তো সাধারণ মানুষ জানতেন না। এই ঘটনাগুলো আমি প্রথমে দলের ভেতরে দলের নেতৃত্বের কাছে আনবার চেষ্টা করেছিলাম, নির্বাচনের আগে তাই করেছিলাম। নির্বাচনের আগে আমি দলের বিরুদ্ধে একটা কথা বলিনি, কিন্তু যখন 2রা মে হয়ে গেল আর আমরা গোহারা হেরে গেলাম, তখন আর কি বাকি রয়েছে? তখন তো বলতেই হবে। আরও আমি দেখলাম যে হেরে যাওয়ার পরে কোনো এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে তারা সমীক্ষা করবে, যদিও কৈলাস বিজয়বর্গীয় বলে গিয়েছিল সমীক্ষা করবে, কিন্তু সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না, সমীক্ষা বিশ্লেষণের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তখন কারুকে সত্যটা বলতে হবে, সেই দায়িত্বটা আমি নিয়েছিলাম। তথাগত বাবু, আপনি দুর্নীতির অভিযোগও করেছিলেন রিপাবলিকের শোতে এসে। সুকান্ত মজুমদার সেই নিয়ে এখনো পর্যন্ত কিচ্ছু বলেননি, কিন্তু কোথাও কি মনে হয় সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পর আদি বিজেপি যারা দল তৃণমূল থেকে এসে যারা বিজেপিতে যোগদান করেছেন তাদের জন্য বেশ খানিকটা ক্ষুব্ধ হয়েছিলেন, তারা কোথাও মনোবল ফিরে পাবেন? না, আমি মাঝখানে আওয়াজ হলো একটু, তার ফলে আমি খুব ভালো করে শুনতে পেলাম না। প্রশ্নটা আরেকবার বলো। তথাগত বাবু, আপনি দুর্নীতির অভিযোগও করেছিলেন, যে কথা যদিও সুকান্ত মজুমদার কিছু বলেননি, কিন্তু সুকান্ত মজুমদারের বক্তব্যে কি আপনার মনে হয় এবার আদি বিজেপি যারা বেশ খানিকটা ক্ষুব্ধ ছিলেন নব্য বিজেপির জন্য, তারা মনোবলটা ফিরে পাবেন?
সুকান্ত মজুমদার কিছু বলেননি, তার মানে হচ্ছে মৌনং সম্মতি লক্ষণম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সুকান্ত মজুমদার যে মন্তব্য করেছেন সেটা অবশ্যই স্বাগত, কিন্তু এটাই যথেষ্ট নয়। নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট, এই জিনিসটা বুঝতে হবে, নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট। এরপরে একটা ব্যাপারটাকে শুধরোবার জন্য পদক্ষেপ নিতে হবে। উনি আজকে যে স্বীকারোক্তিটা করেছেন তার মধ্যে হচ্ছে যে বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টে ভুল ছিল। শুধু ভুল না, দুর্নীতি ছিল, অন্তর্ঘাত ছিল, সেটা আমি বলেছি। এগুলোকে খুঁজে বার করতে হবে, কোথায় দুর্নীতি হয়েছে, কোথায় অন্তর্ঘাত হয়েছে, এবং সর্বোপরি কেন আমরা এই বিজেপির এত পুরনো কর্মীদের ঠেলে ফেলে দিয়েছি, যারা 80-র দশক থেকে প্রাণপাত করে বিজেপিটাকে রাজ্যে খাড়া করেছে, তাদের কেন আমরা অবহেলা করেছি, কেন আমরা তাদের সাথে এত দুর্ব্যবহার করেছি, এই কারণে এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে এখন। নিঃসন্দেহে অবদান আছে। অনেক অনেক ধন্যবাদ তথাগত বাবু আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম তথাগত রায়ের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন আরো বেশ কিছু অতিথি, আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক পণ্ডা, রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন দেবু টুডু, রয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। আমি প্রথমেই কনিষ্ক পণ্ডার কাছে যাব। কনিষ্ক বাবু, আপনার কাছে একদম সংক্ষেপে আমি জানতে চাইবো, যা চলছে বিজেপিতে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে, রাজ্য সভাপতি স্বয়ং যে বক্তব্য রেখেছেন, তারপর কি সুকান্ত মজুমদারের উপলব্ধি কাজে লাগাতে পারবে বিজেপি? দেখুন, কালিদাস হওয়ার মতো আমার মানসিকতা নেই। অনেকে এখন কালিদাস হচ্ছেন বিবেকের নাম করে, তো উনাদের আমি কালিদাসই বলবো, কারণ যে ডালে বসে কাটছেন আপনি কি রাজ্য সভাপতিকে তাহলে কালিদাস বলছেন? রাজ্য সভাপতিকে কালিদাস বলছেন? রাজ্য সভাপতির কথা হচ্ছে না, অনেকে কালিদাস সাজার চেষ্টা করছেন, কিন্তু রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন অতি বাস্তব কথা। সেখানে উনি অ্যানালাইসিস করেছেন, ওটা বলার মতো কথা যেটা সেটা বলেছেন, কিন্তু যেটা বলার কথা নয় আমাদের সঙ্গে থাকুন দেবু বাবু এবং সব্যসাচী বাবু। আমরা আলোচনায় ফিরছি, কিন্তু তার আগে এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর। ফিরে এলাম আমরা আবারও আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন কনিষ্ক পণ্ডা, দেবু টুডু, সব্যসাচী চট্টোপাধ্যায়। আমি সব্যসাচী বাবুর কাছে যাব। সব্যসাচী বাবু, যে কথা তথাগত রায়ের সঙ্গে আলোচনায় উঠে এলো, সুকান্ত মজুমদার বলছেন বিজেপির মধ্যে ফাটলটা প্রকাশ্যে, কিন্তু একটা জিনিস বলুন তো, সত্যি সত্যি যেদিন কাউন্টিং চলছে সেদিনকে এত তাড়াতাড়ি কৈলাস বিজয়বর্গীয় কেন এভাবে ট্রেন্ড বলছে এটা, এই বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দনও জানিয়ে ফেললেন? দেখুন, সেটা বিজেপির নিজেদের অন্তর্দ্বন্দ্বের প্রশ্ন হতে পারে, তাদের ইন্টারনাল পলিটিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোন নেতার সাথে তৃণমূলের কি সম্পর্ক সেটাও হতে পারে। আমরা চোখের সামনে এটা দেখেছি, যারা বিজেপির নেতা বিভিন্ন জায়গায়, তাদের সাথে তৃণমূলের নেতৃত্বের সখ্যতা কিরকম ছিল। আসলে এর মধ্যে দিয়ে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ পশ্চিমবাংলায় তারা বিচ্ছিন্ন হয়েছেন, তারা ভুল বুঝেছেন। এবার যে কথাটায় আসি, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে তথাগত বাবু গত কয়েকদিন ধরে যে কথাগুলো বলে আসছে, সেটার একটা দলীয় ইমপ্লিকেশনের বাইরেও একটা সার্বিকভাবে প্রকাশ্যে এই কথাগুলো আমাদের সামনে কতগুলো গুরুতর অভিযোগ আমাদের সামনে এনেছে। ধরুন, একটি দলের মধ্যে নারী চক্রের অভিযোগ, একটি দলের মধ্যে টাকা পয়সা দুর্নীতি লেনদেন এবং তার নির্বাচনের সময় হওয়া, টিকিটের জন্য হতে পারে, অন্তর্কলহের মাধ্যমে নিজের দলের প্রার্থীকে হারাবার জন্য হতে পারে, আবার দল থেকে অন্য দলে এমএলএ শিফটিং করার প্রশ্ন হতে পারে। পশ্চিমবঙ্গে এটা একটা নতুন কালচারে পরিণত হয়েছে। রাজনীতিতে টাকা পয়সা এবং যে কটা আনুষঙ্গিক বিষয় রয়েছে যেগুলো দুর্নীতিকে সমর্থন করে, প্রকাশ্য এবং স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে, সেই জায়গাটা নিয়েই কিন্তু আজকে প্রশ্ন তুলে দিচ্ছেন বিজেপি। তৃণমূলও তুলেছে, তৃণমূলের মধ্যেও একই গন্ডগোল বহু জায়গায়, কিন্তু তৃণমূলের এখনো পর্যন্ত রকম অন্তর্ঘাতের কথা দু একটি জায়গায় বিভিন্ন এই অনুব্রত বাবুর কথায় আজকে শুনলেন, এতদিন বাদে স্বীকার করছেন যে 13 সালে কোনো ভোটই করাননি। এবার প্রশ্ন হচ্ছে, মানুষকে এটা বুঝতে হবে, একটি অভিযোগ জমা পড়েছে, আমরা জানি সেই প্রক্রিয়া আবার
যদি চালু হয় তাহলে নিশ্চিতভাবে তদন্ত করলে, নির্বাচন কমিশন যদি তদন্ত করেন বিজেপির এই কার্যকলাপগুলি সম্পর্কে, এবং সেক্ষেত্রে আমি জানি না, আনফর্চুনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম নিশ্চুপ হয়ে গেছেন যখন একটা দেখা যাচ্ছে বিভিন্ন মহিলা সংক্রান্ত অভিযোগ বিজেপির নেতাদের বিরুদ্ধে। রাজ্যের মহিলা কমিশন নিশ্চুপ, তৃণমূলের সরকার নিশ্চুপ, এফআইআর হচ্ছে, বিজেপি টাকা পয়সা লেনদেন করেছে নিশ্চুপ, সেই এফআইআর নিয়ে কোনো তদন্তর দিকে যাচ্ছেন না। সরকারকে তো করতে হবে, পুলিশকে তো করতে হবে, তার কাছে ক্ষমতা আছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি যে তথাগত বাবু যা বলছে দলের নেতা হবেন না, সেটা তথাগত বাবুর দলের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু দলের মধ্যে নারী চক্র থাকবে, দলের মধ্যে টাকা পয়সা লেনদেন থাকবে, দলের মধ্যে টাকা পয়সা লেনদেন করে আপনি অন্য দলের লোক পাঠাবেন, এটা তো হতেই পারে। বিজেপি টাকা পয়সা নিয়ে তৃণমূল আর এমএলএ বিক্রি করছে, তৃণমূল আর বিজেপি তো এমএলএ গরু ছাগলের মতন বিক্রি করেছে, এটাও তো হতে পারে যে এখানে এমএলএ গুলো যারা তৃণমূলে যুক্ত হলো, যারা বাংলার মানুষের তৃণমূল বিরোধী ভোট নিয়ে জেতার পরে তৃণমূলে যাচ্ছে, তাদেরকে হয়তো বিক্রি করতে পাঠানো হয়েছে। রাজীব বাবু কুণালবাবু কথা বলছেন, দেবটুডু রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল মুখপাত্র। দেববাবু কি বলবেন? প্রশ্রয় দিতে পারেন না কনিষ্ক বাবু। দেখুন বিষয়টা বলি, এই যে আমাদের তথাগত পারেন না, তথাগত বাবু যে কথাগুলো বলছেন তদন্ত হওয়া দরকার। আমি তো অবাক হয়ে যাচ্ছি, সবাই করছেন না, তাহলে কি বিজেপি আর টিএমসির মধ্যে আজকে বদল করে ফেললেন তার আমরা একটু দেববাবুর বক্তব্য শুনে নিই। কনিষ্ক বাবু, সুপ্রসাদ বাবু। নির্দল হয়ে গেলেন, উনি বদল করে ফেললেন তার পরিচয়। উনি কি বলছেন? বলছে হিন্দু ডানপন্থী নেতা। যাই হোক, তাতে আমরা বাংলার মানুষ তার পরিচয় কিন্তু ভাববো, যতই বলুক নিজেকে বিজেপি থেকে ছাড়াতে আমি দোষী নয়, আমি ভাই ওরা বিজেপি। কিন্তু দেববাবু, একটা অভিযোগও উঠছে যে ইচ্ছাকৃত দল বদল করে তৃণমূল লোক প্ল্যান্ট করেছিল বিজেপির অন্তরে, এই অন্তর্ঘাতের পরিস্থিতি তৈরির জন্য এই অভিযোগ তো বিজেপি শিবির থেকে উঠছে, কি বলবেন? বাবু যতই অস্বীকার করুন উনি বিজেপি নন, তাতে কিছু যায় আসে না। বিজেপি নারী পাচার করার সঙ্গে যুক্ত, টাকা নিয়ে ভোট করেছে উনি বলেছেন। আজকে বলছেন আমি বিজেপি নয়, আমি নির্দল। তাতে বাংলার মানুষ চাইবে না। আর বিজেপির কথা কি বলবো? আচ্ছা, আমরা এক এক করে শুনি, কারোর কথাই বুঝতে পারা যাচ্ছে না, আমরা এক এক করে শুনে নিই, এক এক করে শুনি। নতুনরা পুরনোদের মারছে, ওই বিজেপিকে মারছে, গোটা বাংলায় কি অবস্থা, তো তাদের হয়ে ভোট দিতে গেলে একটা কেউ থাকবে না। বিজেপি আরে আপনি বলেন আপনাদের সরকার কিছু করছে না কেন? থাকবে না, কেউ থাকবে না, আপনাদের সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? বিজেপি পয়সা দিয়ে এমএলএ কিনেছে, গরু ছাগলের মতন কি এমএলএ বিক্রি করেছে, আপনার সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন? কেউ থাকবে না, দলগুলো উঠে যাবে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এরা আবার দল নাকি? এরা থাকবে বাংলায়? বাংলার মানুষ দুর্নীতিগ্রস্ত ভারতের সবচাইতে দুর্নীতিগ্রস্ত নেত্রীর দল করেন, পা চাটেন আপনারা, আপনারা বড় বড় কথা বলছেন। এই দেববাবু, ওই দল থাকবে না, কথাবার্তা বলবেন না, আপনাকে টিভিতে আসতে হবে। আর একটা কথা শোনেন, শুনুন, এই কি নাম আপনার? দেবটুডু। শুনে নিন কান খুলে, পরিষ্কার শুনে নিন। এই দেবটুডু, এই দেবটুডু, আপনাকে বলছি। আমি প্রত্যেককে বিরত করব, আমাদের ব্রহ্মাস্ত্রের সময় হয়ে গিয়েছে। আমরা প্রথমে ব্রহ্মাস্ত্রটা নিয়ে নেব, আমাদের আজকের ব্রহ্মাস্ত্র 200 বদলে 77। আসল কারণ কবে বলবে বিজেপি? 200 বদলে 77, अब की बार 200 পার। আমরা এই বক্তব্য রাজ্য জুড়ে বারবার শুনেছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মুখে। তার বদলে 77, আসল কারণ কবে বলবে বিজেপি? আমি প্রথমেই চলে যাব কনিষ্ক বাবুর কাছে। দেববাবু, আমি বিরত করছি আপনাকে, কনিষ্ক বাবুর কাছে যাব। কনিষ্ক বাবু, আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারবার রাজ্যে এসে ঘোষণা করেছিলেন अब की बार 200 পার। সেই 200-র বদলে 77-এই বেজায় খুশি বিজেপি, কেন? আসল কারণটা কি? দেখুন,
রাজনীতিতে টার্গেট থাকে, এরকম 19টা দল নিয়ে প্রধানমন্ত্রী মোদিজিকে সরানোর জন্য বহুবার বলেছিল আপকি বার বিরোধীদের মোদি সরকার হেঁটে যাবে, সারা ভারতে বিজেপি হাটাও, এসব বহু স্লোগান শোনা গেছিল, কিন্তু বিজেপি পরপর বেড়েছে। দেখুন, রাজনীতিতে একটা স্লোগান থাকে, আমাদের একটা টার্গেট থাকে, সেই টার্গেট মিশন আর ভিশনে আমরা এগাই। আমরা সেখানে 3টা থেকে 77-এ চলে এসেছিলাম, আমাদের পার্সেন্টেজ একেবারে 38%, 38.5 পেয়ে চলে এসেছিল। আমরা 2,28,00,000 ভোট পেয়েছি। খুব সময় কম। আমি একবার চলে যাবো সব্যসাচী বাবুর কাছে। সব্যসাচী বাবু, আপকি বার 200 পার এ কথা বলেছিলেন বারবার বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এসে, সেখানে 77-এ বেজায় খুশি বিজেপি। নাকের বদলে নরুন পেয়ে খুশি কেন? আমি আবারও বলছি যে পশ্চিমবঙ্গকে নিয়ে বিজেপি এবং তৃণমূল এরা আরএসএস এর ক্রীড়নক হিসেবে কাজ করেছেন বাংলার মডেলে। এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি লোকগুলোকে দেখুন, একই লোক, একই নতুন বোতল, পুরনো মদ, আবার কখনো কখনো ঢুকিয়েছে বিজেপির লোক, তৃণমূলের লোক। আসল কথা হচ্ছে এই বাংলাতে তৃণমূল এবং বিজেপি একে অপরের পরিপূরক। আর এখানে দেবু টুডুর মতন লোকজন যাদের তৃণমূলের সঙ্গে থাকার কথা নয়, তারা মানুষকে আজকে বিভ্রান্ত করছেন। তারা বাংলার বুকে দাঁড়িয়ে, শুনুন একটা কথা শুনুন, এই যে আজকে দেখছি পরের পর তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূল, অস্বীকার করতে পারবেন আপনাদের পথ অনুসরণ করেছে। আজকে বাংলাতে দাঁড়িয়ে তৃণমূল থেকে বিজেপি হয়েছে, আবার বিজেপি থেকে তৃণমূল হয়েছে। মমতা ব্যানার্জি মুকুল রায়কে নিয়ে নিলেন, মুকুল রায় ওয়াশিংটনে পরিষ্কার হয়ে গেছে। কলকাতার পুরভোট সামনেই, হাওড়ার পুরভোট এবং সুকান্ত মজুমদারের তার আগেই এই মন্তব্য থেকে শিক্ষা নিয়ে বিজেপির ভিতরে কি কাঠামো বদল হবে? আদি কর্মীদের কি গুরুত্ব দেওয়া হবে? তার উপরে কি নির্ভর করছে না পুরভোটে বিজেপির ভবিষ্যৎ? এই প্রশ্ন কিন্তু রয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের নজর থাকবে গুরুত্বপূর্ণ খবরে, অনির্বাণের অগ্নিবাণে। আমরা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরবো একটা বিরতির পর। অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তে সময় গুরুত্বপূর্ণ খবরে, সব থেকে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। 14 থেকে 20 নভেম্বর বন্ধ থাকছে পিআরএস সিস্টেম আপগ্রেডেশনের জন্য। এর ফল কি হবে? ফল হচ্ছে এটাই, আজ রাত 11:30 থেকে রিজার্ভেশন, ক্যান্সেলেশন, এনকোয়ারি বন্ধ থাকছে। পূর্বরেল সূত্রে এরকমটাই খবর। 20 নভেম্বর ভোর 5:30 পর্যন্ত বন্ধ থাকবে এই প্রক্রিয়া। দীর্ঘ সময় বন্ধ থাকবে। আমরা এ বিষয়ে কথা বলবো ইস্টার্ন রেলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখতে চাইবো 14 থেকে 20 নভেম্বর বন্ধ থাকছে পিআরএস সিস্টেম এবং এর ফল আপগ্রেডেশনের জন্য আজ রাত 11:30 থেকে কেউ আপনারা রিজার্ভেশন করতে পারবেন না, কোনো টিকিট ক্যান্সেলেশন সম্ভব নয়, এনকোয়ারি করতে চাইলেও পারবেন না। পিআরএস সিস্টেম বন্ধ রাখা হচ্ছে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে খবর আমরা জানতে পারছি 14 থেকে 20 নভেম্বর পিআরএস সিস্টেম বন্ধ থাকছে আপগ্রেডেশনের জন্য। ফলে রাত 11:30 থেকে রিজার্ভেশন করতে পারবেন না, ক্যান্সেলেশন করতে পারবেন না, ইনকোয়ারি সম্ভব না। 20 নভেম্বর ভোর 5:30 পর্যন্ত বন্ধ থাকবে এই প্রক্রিয়া। এর মধ্যে আপনাদের জরুরি কোনো কারণে রিজার্ভেশনের দরকার হলে কি করবেন তার কোনো উপায় এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আমাদের সঙ্গে রয়েছেন ইস্টার্ন রেল এসপি আরও একলব্য চক্রবর্তী। একলব্য বাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দীর্ঘ সময় 14 তারিখ থেকে মানে আজ রাত 11:30 থেকে বন্ধ থাকছে, 20 নভেম্বর 5:30 পর্যন্ত। রিজার্ভেশন, ক্যান্সেলেশন এগুলো যদি অত্যন্ত জরুরি হয় কারোর জন্য, কি করবেন তিনি? না, প্রথমেই বলি আজ রাত্রির 11:30 থেকে কাল সকাল 5:30 অবধি বন্ধ থাকবে। এইরকম ভাবে 7 দিন বন্ধ থাকবে, অর্থাৎ সারাদিন খোলা থাকবে। শুধু অড আওয়ার্সে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম অর্থাৎ পিআরএস বন্ধ থাকবে।
মানে বাকি মাঝখানের সময়টুকু মানুষ করতে পারবেন, মানে সকাল ভোর 5:30 থেকে রাত 11:30 পর্যন্ত সবকিছু করা যাবে। ভোর 5:30 অবধি, 5:30 পর থেকে সবাই রিজার্ভেশন ক্যান্সেলেশন করতে পারবেন। বাকি টাইমে যে যে যা সার্ভিস তাই পাবেন, শুধু এই সময়টা পাবেন না সিস্টেম আপডেটেশনের জন্য। আচ্ছা, ধন্যবাদ জানাবার জন্য। এটা কারণটা কি, মানে এই সিদ্ধান্তের কারণটা কি, কেন এই বন্ধ রাখা হচ্ছে? আপডেটেশনেরও দরকার, আবার আপডেটিং অফ নিউ ট্রেন নাম্বারও দরকার। হিউজ ফাস্ট ট্রেন নাম্বার আর কারেন্ট প্যাসেঞ্জার বুকিং ডাটা সেটাকে আপডেট করতে হবে নতুন সিস্টেমে। যেই মুহূর্তে এই 0 নাম্বারটা রিপ্লেস হবে অরিজিনাল নাম্বার দিয়ে, মানে স্পেশাল নাম্বারটা রিপ্লেস হবে অরিজিনাল ট্রেন নাম্বার দিয়ে, সঙ্গে সঙ্গে কিছু সিস্টেম আপডেশন দরকার। তার জন্যই এটা নেওয়া হয়েছে, এই ব্লকটা নেওয়া হয়েছে। আবার বলি, রাত্রির 11:30 থেকে ভোর 5:30 এরকম ভাবে 7 দিন চলবে, অর্থাৎ 14-15, 15-16, 16-17, 17-18, 18-19, 19-20, 20-21 দিন চলবে। বেশ, অনেক ধন্যবাদ একলব্য বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। পূর্ব রেলের সিপি আরও পরিষ্কার করে দিলেন যে প্রতিদিনই রাত 11:30 থেকে ভোর 5:30 অবধি বন্ধ থাকবে। এই সময়টাতে আপনারা কিচ্ছু করতে পারবেন না, কিন্তু দিনের বাকি সময়টা কিন্তু রিজার্ভেশন, ক্যান্সেলেশন, এনকোয়ারি সবটুকুই করা যাবে। নজর রাখবো আমরা পরের খবরে। রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফেরা নিয়ে আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন ধরনের চাপানোতর হয়েছে। এবার দেখতে পাওয়া যাচ্ছে সরাসরি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে হুঁশিয়ারি। দলে ফিরলেও তাকে হাওড়ায় ফিরতে দেবেন না, এরকমই হুঁশিয়ারি দিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি। ইলেকশনের সময় যারা যারা পালিয়ে গিয়েছিল সে হাওড়ায় ঢুকতে পারবে না বললেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি প্রসূন ব্যানার্জির। আমরা শুনে নেব ঠিক কি বলেছেন তিনি। ভাই, ইলেকশনের সময় যে পালিয়ে গিয়েছিলে সে হাওড়ায় ঢুকতে পারবে না, হাওড়ায় ঢুকতে দেবো না, হাওড়ায় ঢুকতে দেবো না। যত বড় মাতব্বর হও, বহু কষ্টের দিনে চলে গেলে বাবা, আর সেদিনে তোমরা ভাবলে দিদি হেরে যাবে। দিদি যতদিন জীবিত ততদিন দিদি থাকবে, কেউ হারাতে পারবে না। বাড়ি চলে গেলে, প্লেনে উড়ে গেলে, কি সুন্দর খাওয়া দাওয়া পেলে, হ্যাঁ, আবার এসে হেরেছে, আবার দিদির ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ। কাগজে দেখলাম যে আমাকে সবাই না ভুল বুঝিয়েছে। আরে বুড়ো তো আমরা ভুল বুঝলেন কি করে 50 বছর বয়সে? আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বনাথ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিশ্বনাথ, হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফেরানোর সিদ্ধান্ত তৃণমূল সুপ্রিমোর, কিন্তু তারপরও দ্বন্দ্ব মিটছে না কিছুতেই। একেবারেই দেখো, রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফেরা নিয়ে কিন্তু দলের অন্দরে একটা ক্ষোভ কিন্তু ছিলই, এবং আজকে কিন্তু আবারও তা প্রকাশ্যে চলে আসলো। হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সরাসরি তাদের যে বিজয় সম্মেলনী ছিল হাওড়ার, আজকে কর্মীদের উদ্দেশ্যে কিন্তু বলেন যে দল বন্ধুরা অভাবের সময় বা সমস্যার সময় দল ছেড়ে চলে গিয়েছিলেন, সে দলে ফিরলেও হাওড়াতেই কিন্তু তাকে কিছুতেই মেনে নেবেন না, এমন কিন্তু তিনি জানাচ্ছেন। এবং আমরা তাকে সরাসরি প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে দলের উচ্চতর নেতৃত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নিলেও তিনি কিন্তু মন থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে মেনে নিচ্ছেন না। কেন, নির্বাচনের আগে দলকে সমস্যায় ফেলে যে পরিস্থিতির মধ্যে তাকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেই জায়গায় কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়কে দল বদলু বা বিশ্বাসঘাতক হিসাবেই তিনি মানছেন, এবং সেই সময় রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে যাওয়াটা তিনি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না, এবং সেই জন্যই কিন্তু সরাসরি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি দলে ফিরে আসলেও রাজীব বন্দ্যোপাধ্যায় হাওড়ায় কাজ করাটা কিন্তু বেশ খানিকটা কঠিন। ধন্যবাদ বিশ্বনাথ তোমাকে। আমরা কথা হচ্ছে আমাদের প্রতিনিধি বিশ্বনাথের সঙ্গে। নজর রাখবো পরের খবরে। কলকাতা হাওড়া পুর ভোটে লড়তে চলেছে ওয়েসির মিম। কলকাতা এবং হাওড়া পুরসভার ভোটে প্রার্থী দিতে চলেছেন আসাদুদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কলকাতা ও হাওড়ার ভোটে
প্রার্থী দিতে চলেছে মিম। আমরা এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কি জানতে পারছো মিম সূত্রে? দেখো সমুদ্রিত এখন অব্দি যা খবর পাওয়া যাচ্ছে, আসন্ন হাওড়া এবং কলকাতা পুরসভার যে নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থী দিতে চলেছে ওয়েসির মিম, এমনটাই মিম সূত্রে খবর। কলকাতার 40% আসনে এবং হাওড়া পুরসভার 50% আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এমনকি আগামী দিনে কলকাতা পুরসভার যেই বা হাওড়া পুরসভার যে নির্বাচন আসতে চলেছে, তা সেই নির্বাচনের প্রচারে রাজ্যে আসতে চলেছেন মিম প্রেসিডেন্ট ওয়েসি, এবং তিনি প্রচার করবেন এই রাজ্যে এসে মিমের হয়ে প্রচার করবেন। এবার রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায় কলকাতা পুরসভা এবং হাওড়া পুরসভা নির্বাচনে, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। প্রিয়াঙ্কা, সবকটি সিটেই কি প্রার্থী দেবেন তারা? এখন অবধি সেই বিষয়ে কোনো কিছু চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে সমাদৃতা মিম সূত্র মারফত ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে, কলকাতা পুরসভার 40% আসনে এবং হাওড়া পুরসভার 50% আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে মিমের, এবং এমনটাই তারা মনে করছেন। এবং যদি প্রার্থী তালিকা তৈরি হয়ে যাওয়ার পরে সম্পূর্ণ বিষয়টা স্বাভাবিকভাবে প্রকাশ্যে আসবে এবং কয়েকদিনের মধ্যেই রয়েছে মিমের সাংবাদিক সম্মেলন, সেখানে আরো চিত্রটা পরিষ্কার হবে। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। অনির্বাণের অগ্নিবাণ আজ এ পর্যন্ত, কিন্তু আপনারা কোথাও যাবেন না, একটু পরেই দেখুন সোজাসুজি স্বর্ণালী।